আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের রিকোয়েস্টে আজকে আমরা 16.4 পরিমিতির শেষের অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সমাধান করব। অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী 26 এবং নবম দশম শ্রেণী অর্থাৎ পরীক্ষার্থী 27, 28 তোমাদের সবার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিমিতির অংশে মোট 4টা অধ্যায় আছে, 16.1 থেকে 16.4 পর্যন্ত। আমি প্রথম দিন তোমাদের রিকোয়েস্টেই 16.1 এর পরিমিতি অঙ্ক করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আবার তোমাদের কারো অনুরোধে আমি 16.4 এর দেখো আমি এখানে লিখে রেখেছি 9 নম্বর, 11, 13 এবং 17 এই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট। 16.4 থেকে তোমরা যদি এই 4টা অঙ্ক মোটামুটি সমাধান করো, আশা করি পরীক্ষায় এর ভিতর থেকেই কমন পাবে। এর ভিতরে 11, 13, 17 আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের উদাহরণে আরও 2-3টা অঙ্ক আছে, সেগুলোও খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে অনুশীলনের এখান থেকে যে কটা সমাধান করা যায় করব। আমরা আজকে পার্ট 1, পার্ট 2তে যে আমরা 16.4 এর এইখানকার বাকি অংশ এবং উদাহরণের 2-3টা অঙ্ক এগুলো সমাধান করব। তাতে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলা মোটামুটি 2 দিনে শেষ করার চেষ্টা করব। তোমরা আমার সাথে যদি সহযোগিতা করো তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। আমরা এখানে অঙ্কগুলো তুলে রাখতে পারিনি, এজন্য তোমাদের সবার জন্য বই কাছে রাখা প্রয়োজন। এখন 16.4 এটা হইতেছিল তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 324। দেখো তোমাদের পাঠ্যপুস্তকের 324 পৃষ্ঠায় অঙ্কগুলো আছে। আমরা একটা একটা করে আমরা সমাধান করব। আমরা সর্বপ্রথম, যদিও 9 নম্বর আমরা খুব বেশি ইম্পর্টেন্ট বলিনি, তারপরে আমাদের 9 নম্বর অঙ্কটা করতে হবে। 9 এবং 11 আমাদের এই 2টা অঙ্ক হইতেছিল ঘনবস্তু নিয়ে। এরপর 13 নম্বর অঙ্কটা হইতেছে আমাদের ঘন, আর 17 নম্বর অঙ্কটা হইতেছিল আমাদের বেলনের অঙ্ক আর সিলিন্ডারের অঙ্ক। সেই হিসেবে তোমাদের কাছে সবাই বই খুলে রাখো আর তোমরা বইটা দেখো আগে। আমাদের 9 নম্বর প্রশ্নে দেখো বলতেছে কি, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12। দেখো আমাদের এটা হইতেছে কি, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হইতেছিল 21:16:12। অর্থাৎ এটা নির্দিষ্ট মান না, এটা মানগুলোকে মানে ছোট করে অনুপাত নির্ণয় করা আছে এবং একটা মান দিয়ে আছে আমাদের কর্ণের দৈর্ঘ্য 87। যেহেতু প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, এই কর্ণের দৈর্ঘ্য থেকে আমাদের পুরো অঙ্কটা সমাধান করতে হবে। এখানে আমাদের কাছে জানতে চাইতেছে যে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই ঘনবস্তুর তল সম্পর্কে এটা জানতে গেলে আমরা সংক্ষেপে একটা ঘনবস্তু যদি তোমাদের চিত্রকে দেখাই, ধরো আমাদের ঘনবস্তুগুলো হয় হলো আয়তাকার থেকে আমাদের, ধরো আমরা ছোট করে একটা চিত্র আঁকি। এইটা হলো আমাদের একটা আয়তক্ষেত্র, এখান থেকে আমরা এর ভিতরে আরো একটা আয়তক্ষেত্র যদি আঁকি, এটা দেখো এইটা হইতেছিল আমাদের আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ দেখতে বাক্সের মতো। এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আমাদের যদি শুধু আয়তক্ষেত্র বলতাম তার একটা পৃষ্ঠ থাকে, আর এই আয়তাকার ঘনবস্তুর মোট 6টা পৃষ্ঠ আছে। এইখান থেকে আমাদের 3টা কাজ করতে বলে, কখনো কর্ণের দৈর্ঘ্য, কখনো ক্ষেত্রফল, কখনো আয়তন। তাহলে আমরা এগুলা যদি নির্ণয় করতে যাই, আমাদের এগুলা সূত্রগুলা জানাটা জরুরি। যেহেতু আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন ওই বেসিক নিয়ে আলোচনা করব না, শুধু নবম দশম শ্রেণীর যখন করাবো তখন আমরা বিস্তারিত বেসিক থেকে আলোচনা শুরু করব। আজকে শুধু আমরা অঙ্কগুলোর সমাধান করব। দেখো তাহলে এই যে আমরা চিত্র আঁকছি, এই চিত্রে দেখো আমাদের মোট 6টা অংশ আছে, অর্থাৎ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, 3টা মাত্রা। এইখান থেকে আমরা অঙ্কগুলা করব। তাহলে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিছে, এটাকে আমরা প্রথমে ধরে নিব। এটা হলো আমাদের 9 নম্বর অঙ্ক। তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে ধরতে হবে, যেহেতু অনুপাত দিছে। এনে আমরা শুরুতে লিখব মনে করি। আমাদের প্রশ্নটার সাথে মিলাই আমরা লিখব, কখনো বলে আয়তাকার ঘনবস্তু, কখনো বলে শুধু ঘনবস্তু। এখন প্রশ্নে যেটা বলবো আমরা সেইভাবেই। দেখো আমাদের প্রশ্নে কিন্তু শুরুতেই বলা ছিল
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। তাহলে আমরা এখানে লিখবো যে মনে করি নিচ থেকে আয়তাকার ঘন দেখো আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে সবসময় এ ধরি, তাহলে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য এ সমান আমাদের অনুপাতে যেহেতু দিয়ে আছে 21, আমরা এই 21-এর সাথে x ধরলাম, পাশে সেন্টিমিটার। ঠিক একইভাবে আয়তাকার ঘনবস্তুটির প্রস্থকে আমরা সবসময় b ধরি, এই জন্য b ধরলাম, এটা ছিল 16 অনুপাত, তার জন্য তার সাথে x ধরলাম, 16x সেন্টিমিটার। আমাদের আরো একটা মান দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা। এই আয়তাকার ঘনবস্তুটির উচ্চতা হইতেছিল কত? 12x সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের যে অনুপাত দেওয়া ছিল আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ছিল 21, প্রস্থ ছিল অনুপাতে 16 আর হলো উচ্চতা 12, এই জন্য আমরা তিনটাকে x ধরলাম, যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান a সমান 21x, প্রস্থ b সমান 16x এবং উচ্চতা c সমান 12x সেন্টিমিটার। এই তিনটে ধরার পরে আমাদের অঙ্কে হয়তো কর্ণের দৈর্ঘ্য, তা না হলে ক্ষেত্রফল, আর না হলে আয়তন, এই তিনটার যে কোনো একটা মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা অঙ্ক শুরু করব। তোমরা খেয়াল করে দেখো আমাদের প্রশ্নে বলা আছে যে এর কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। যেহেতু কর্ণের দৈর্ঘ্য 87 দিয়ে আছে, আমরা এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করে অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা প্রথমে এখানে সূত্র লিখে ফেলি। অতএব এই যে আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, আমরা কি লিখলাম? আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্য আমাদের সূত্র হবে রুট ওভারের ভিতরে দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। অর্থাৎ যেহেতু তিনটা মাত্রা আছে, এজন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ থেকে যেহেতু a b c ধরছি, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে লিখলাম a স্কয়ার, এই যে প্লাস b স্কয়ার আর প্লাস হইতেছিল c স্কয়ার। যেহেতু কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রফল হলে হয় বর্গ আর আয়তন হলে হয় ঘন, আর দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কর্ণের দৈর্ঘ্য সবই যা আছে তাই হয়, তাহলে এটা হবে আমাদের সেন্টিমিটার। এখন আমরা প্রশ্ন মতে এটা যেহেতু কর্ণের দৈর্ঘ্য সূত্র আর প্রশ্নে বলা আছে কর্ণের দৈর্ঘ্য হলো 87, তাহলে আমরা এটাকে প্রশ্ন মতে নিয়ে আসবো। আমরা এখন লিখব, প্রশ্ন মতে লিখতে পারি, শর্ত মতেও লিখতে পারি। আমরা লিখলাম কি প্রশ্ন মতে এই রুট ওভারের ভিতরে এটা লিখব। দেখো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, প্রশ্নে বলা আছে কর্ণের দৈর্ঘ্য হইতেছিল 87, তাহলে আমরা যে কর্ণের দৈর্ঘ্যটা লিখে ফেললাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কত সমান 87। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। তাহলে দেখো আমরা এখানে যদি মানগুলো বসাই দিই, বা দিলাম বাম পাশে, বা দেওয়ার পরে আমাদের রুট ওভার দিলাম। এখন এর ভিতরে আমাদের প্রথম আছে a, অর্থাৎ a কে আমরা ধরছিল 21, তার সাথে ছিল x, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম স্কয়ার, এর মান b-র মান হইতেছিল 16x, তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিলাম স্কয়ার, এরপরে প্লাস c স্কয়ার, c এর মান হচ্ছে 12, তার সাথে আমরা x দিলাম, এটাকে আমরা কি লিখে ফেলবো স্কয়ার সমান আমাদের ডান পাশে আসলো 87। এরপর আমরা বা দিলাম, বা দেওয়ার পর আবার রুট ওভারটা দিলাম, রুট ওভারের ভিতরে 21x 16x এবং 12x এগুলো সবার সাথে স্কয়ার আছে, আমরা 21 এগুলার স্কয়ার করে ফেলবো। 21 কে স্কয়ার করলে আমাদের হবে হলো 441 সাথে x স্কয়ার প্লাস 16 কে স্কয়ার করলে হবে 16 256 সাথে x স্কয়ার প্লাস 12 কে স্কয়ার করলে হবে 144 সাথে x স্কয়ার সমান আমাদের যে মানটা আছে সেটা 87 বা দিলাম। এখন আমরা এই রুটের ভিতরে সবগুলো সংখ্যাকে যোগ করে ফেলবো, তার মানে 441 যোগ 256 যোগ 144। তাহলে দেখো এই আমাদের যে এখানে আছে 144 আর 256, আমরা এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে দেখো কত হয়। এই দুইটা গুণ করে না, যোগ করলে আমাদের হবে 400 আর এটা 441, তাহলে আমাদের এটা হবে হলো মোট 841 সাথে x স্কয়ার
সমান হইতেছিল 87। এখানে দেখো আমাদের এই বাম পাশে যে 841 এক্স স্কয়ার হয়েছে এটার উপর আমাদের রুট ওভার আছে। আমরা এখন এই যে 841 কে আগে ক্যালকুলেটরে রুট ওভার করে দেখব, যদি রুট করার পরে পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে আমরা এটাকে ভাঙাবো, আর যদি তা না হয় তাহলে আমরা এই রুট উঠানোর জন্য বাম পাশে এবং ডান পাশে স্কয়ার ব্যবহার করব। যেহেতু আমাদের 841 কে যদি রুট করি, 841 কে রুট করে দেখো আমাদের 29 হয় এবং এক্স স্কয়ার রুট করলে এক্স, তার মানে 29x। যেহেতু আমাদের 841 কে রুট করার পরে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, তাহলে আমরা কি করব, এখানে পূর্ণবর্গ হওয়ার কারণে রেখে দেব। আর যদি সেটা না হয় অন্য কোনো সংখ্যা হইতো, তাহলে আমরা যদি পূর্ণবর্গ না দশমিক আসতো, তাহলে আমাদের এই বাম পাশে স্কয়ার ব্যবহার করব, ডান পাশেও স্কয়ার ব্যবহার করে আমরা এই রুটকে অঙ্ক থেকে বিদায় দিব। যেহেতু আমরা এটাকে রুট করে দেখলাম পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমরা সেখানে কি লিখবো, এই 841 কে দেখো রুট করলে আমাদের কত হয়, 29 হয়, আর সাথে এক্স স্কয়ারে যখন রুট করবো তখন এক্স এর স্কয়ার এবং রুট ওভার অঙ্ক থেকে বাদ, তাহলে থাকবে হলো 29। ডান পাশে দেখো কত থাকে, 87। আমরা এই যে অতএব দিলাম। এখন দেখো এই 29x সমান যদি আমাদের 87 হয়, তাহলে 29x এর সাথে গুণ অবস্থায় আছে, এটা আমাদের ডান পাশে যা কি হবে, ডান পাশে যা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, যে 29 দিয়ে 27 কে ভাগ করলে 3 হয়, তাহলে আমরা একবারে এটার মান 3 লিখে দিতে পারি। অতএব এখানে লিখলাম x সমান কত হবে, 3। তাহলে আমাদের x এর মান পেয়ে গেলাম। x এর মান যেহেতু আমরা পাইছি, এখন এই x এর মান আমরা 21, 16 এবং 12 এর সাথে যৌগিক বসাই, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া যাব। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইলে আমাদের যেহেতু জানতে চাইছিল যে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো, আর এই ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল বলুক আয়তন বলুক যেটাই বলুক, নির্ণয় করতে গেলে আমাদের এ বি সি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটারই মান লাগবে। যেহেতু এই তিনটের মান আমাদের লাগবে, তাহলে আমাদের এটার মান পাইছি কত, 3। এখন এই মানটা ব্যবহার করে আমরা বাকি অঙ্কটা করে ফেলবো। এই জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এই যে x এর মান 3 পাইছি, সেই 3 এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওখানে আমরা বসাবো। এটা বসানোর পরে কিন্তু আমরা কি পেয়ে যাবো, একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমরা বের করতে পারি, এইখান থেকে আমাদের যে আয়তন বলুক ক্ষেত্রফল বলুক যেটা বলুক সেগুলা কাজ আমরা সবই করতে পারবো। দেখো আমরা তাহলে একটা একটা করে সবগুলো মান বসাই দিই। আমরা এখান থেকে নিয়ে আসবো একটু বাম পাশের দিকে। প্রথমে আমরা সংক্ষেপে লিখবো, পুরোটা আর লিখবো না। আমরা এইখানে লিখি অতএব দৈর্ঘ্য এ সমান, দেখো আমাদের কি দেওয়া ছিল, দৈর্ঘ্য এ সমান ছিল 21x, তাহলে আমরা এখানে লিখবো 21 গুণ x এর মান আমরা পাইছি 3, অর্থাৎ গুণ দিলে হবে 3 21 দেখো কত হয় 63। তাহলে আমরা এখানে 63 সেন্টিমিটার লিখে রাখলাম। দেখো আমরা দৈর্ঘ্যের মানটা পাইলাম। এরপর আমরা একটা একটা করে সবই বের করব। অতএব প্রস্থ, দেখো আমাদের প্রস্থটাকে আমরা বি ধরছিলাম, আর প্রস্থ আমাদের এখানে ছিল কত, দেখো 16x, তাহলে আমরা এখানে লিখবো 16 গুণ কত x, x এর মান হলো 3, তাহলে কত হইলো দেখো 3 16 48 সেন্টিমিটার। এরপর আমাদের উচ্চতার মানটাও দরকার। দেখো উচ্চতা যদি আমাদের হয়, উচ্চতাকে আমরা কি ধরছি, সি ধরছি। উচ্চতা দেখা যাচ্ছে আমাদের 12x, তাহলে আমরা এখানে গুণ দিব কি 12 গুণ 3 সমান 3 12 কত 36 সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো তিনটে মান কিন্তু পেয়ে গেলাম, দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, আর কি পাইলাম, উচ্চতা। আর এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ এ বি সির মান যদি জানা থাকে, তাহলে আয়তাকার ঘনবস্তুর যে কোনো অঙ্ক আমরা সমাধান করে ফেলতে পারবো। আর সাথে শুধু তিনটা সূত্র জানতে হবে। একটা হলো কর্ণের সূত্র যেটা আমাদের এখানে সামনে আছে, আর একটা হইতেছিল ক্ষেত্রফল যেটা নির্ণয় করব, আর বাকি আছে আয়তন। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা দুইটা সূত্র অলরেডি ব্যবহার করব। একটা কর্ণের দৈর্ঘ্যের সূত্র অলরেডি আমরা কি করছি, ব্যবহার করছি, রুট ওভার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার। এখন আমরা এখান থেকে যেহেতু ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল জানতে চাইছে, ওইটা আমরা লিখে ফেলবো। আমরা তাহলে একটু অতএব বাম পাশ থেকে লিখি যে অতএব এই যে ঘন বস্তুটির দেখো তলের
ক্ষেত্রফল ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সমান, এখানে আমরা সূত্র লিখব। আগে কি লিখছি দেখো, ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সমান, আমরা সূত্রটা লিখে ফেলি 2 ইন্টু ব্র্যাকেটে এ বি প্লাস কত বিসি প্লাস হলো সিএ। এটা আমরা একটু বামে চাপাই দিই মান নির্ণয় করার জন্য। তাহলে দেখো আমাদের তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কি সিএ। যদি এখন আমরা একটা একটা করে মান বসাই, দেখো আমাদের প্রথমে 2 এখানে ব্র্যাকেট দিলাম, প্রথমে আছে আমাদের এ, তাহলে এর মান দেখো আমাদের উপরে আছে 63, তাহলে আমরা এর মান গুণ দিব হলো 63 গুণ বির মান হলো 48, তাহলে এই দুইটা এর সাথে দেবো প্লাস বিসি, বি হচ্ছে হলো আমাদের প্রথমে 48 গুণ সির মান হইতেছে হলো 36 36 প্লাস দিলাম সি, সি হলো 36 গুণ হলো এ 63, এটা দিলাম। যেহেতু আমাদের অঙ্ক যেহেতু ক্ষেত্রফল জানতে চাইছে 8 সেন্টিমিটার অঙ্ক, তাহলে আমরা পাশে লিখে রাখবো এই যে বর্গ সেন্টিমিটার। কি লিখলাম, বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো আমরা মানগুলো বসাই দিছি, ঠিক আছে। এই মানগুলো বসানোর পর আমরা যে কাজটা করব, এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করার ফলে আমাদের 63 গুণ 48 এটা গুণ করলে দেখো আমাদের হবে হলো 3024 হবে। এর সাথে আমরা যোগ দিব হলো 48 গুণ 36, এটা হলো আমাদের 1728 যোগ আমরা 63 আর 36 এটা যদি গুণ করি তাহলে হয়তো আমাদের 2268। দেখো তোমরা একটু গুণ করে দেখো যে আমার এই গুণটা ঠিক আছে নাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই মানগুলোকে একটু গুণ করে ফেলো, মানগুলোকে গুণ করে দেখো যে আমাদের এগুলো সব ঠিক আছে কিনা। দেখো তো তোমরা একটু গুণ করে গুণটা ঠিক আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখো 63 গুণ 48 এটা তোমরা একটু গুণ করো, গুণ করে দেখো যে সব ঠিক আছে কিনা। দেখো 63 গুণ 48, তারপর 48 গুণ 36, তারপরে 36 গুণ কি 63, এটা তোমরা একটু দেখো যে গুণ করে ঠিক হয়েছে কিনা। যদি গুণ করে ঠিক থাকে তাহলে আমরা এটাকে করে ফেলবো, এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো আমাদের প্রথমে আছে হলো 2, তাহলে আমাদের এই 2টা থাকবে, এই 2 গুণ আমরা এই 3024 1728 এবং 2268 যদি গুণ করি তাহলে হবে হলো 7020। দেখো 7020 আমরা বর্গ সেন্টিমিটার ডট ডট দিলাম, এখানে 2 দিয়ে এটাকে গুণ করলে হবে হলো 14040 বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের সেই উত্তর, যেটা আমাদের কাছে জানতে চাইছিল যে কি ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করে ফেললাম, হয়েছে না। তাহলে দেখো আমাদের গুণটা ঠিক ছিল কিনা তোমাদের একটু চেক করে দেখতে হবে। আমরা গুণ করছিলাম এরপরে আমাদের এটা ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি আমরা। এরপরে অঙ্কে যাই আমরা এটা তোমাদের যদি তোলা হয়ে যায় আমরা নিচে তোমরা আরেকটা বার উত্তর লিখে দিবা যে অতএব ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল 14040 বর্গ সেন্টিমিটার। আমাদের এটা যদি সমাধান হয়ে যায় আমরা এর পরের অঙ্কে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা মুছে ফেলতে পারি। এরপরের যে অঙ্কটা আমাদের আসবে সেটা হলো 11 নম্বর। 11 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট।
এখানে একটা আয়তাকার ঘনবস্তু নিয়ে অঙ্কটা, কিন্তু এখানে বাক্সের কথা বলা হয়েছে। আমি একটু পড়ে শোনাই অঙ্কটা তোমাদের। আমাদের 11 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের বাঁক, মানে একটা কাঠের বাক্স আছে, সেই বাক্সটার আমরা যদি বাইরে থেকে ফিতা দিয়ে মাপ দিই, তাহলে দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার, প্রস্থ আছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা আছে 4 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 এবং উচ্চতা মাত্র 4 সেন্টিমিটার। পরে বলতেছে এর দ্বিতীয় অংশে এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে কিন্তু বাইরের, আর ক্ষেত্রফলটা দিছে হলো ভিতরের। যদি ক্ষেত্রফল ভিতরে দিয়ে থাকে তাহলে আমাদের এই ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে। তাহলে তোমরা কি বুঝতে পারছো কি বলছি? মানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে বাইরের আর ক্ষেত্রফল দিছে ভিতরের। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বাইরের আর ক্ষেত্রফল ভিতরের, তাহলে আমাদের এই ভিতরের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা কোথাকার লাগবে? ভিতরে লাগবে। তার মানে এই বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে আমরা ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করব। আর লাস্টে যা বলতেছে যে বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আমাদের কি বলতেছে এখানে? যে বাক্সটির কাঠের পুরুত্ব। এই বাক্সটির কাঠের পুরুত্ব বলতে বোঝাইতেছে যে এই কাঠটুকু কতটুকু মোটা। যেমন আমাদের একটা বাক্স যদি আমরা খুলি, এই ঢাকনাটা খুলবো, যেমন ঢাকনা একটা কাঠের যদি হয়, ওই ঢাকনাটা কতটুকু মোটা, এটার নাম হলো পুরুত্ব। অর্থাৎ আমাদের বাক্সটার চারপাশে উপরে কাঠ আছে, ধরো নিচে কাঠ আছে, ডাইনে পিছনে সামনে সব পাশ দিয়ে কি কাঠ আছে না, সেইটার পুরুত্ব জানতে চাইতেছে যে কাঠটা মোটা কতটুকু ছিল। তাহলে যেহেতু কাঠের পুরুত্ব জানতে চাইছে, তাহলে আমরা এখন ওইটাই নির্ণয় করব। তাহলে আমি এটা মুছে ফেললাম। এটা মুছে আমরা পরের অঙ্কটা শুরু করি। এটা পুরোটাই মুছে দিই। তাহলে দেখো আমাদের এখানে জানতে চাইছিল 11 নম্বর অঙ্কটা। এখানে আমি 11 নম্বর অঙ্ক 11টা নাম্বার দিয়ে দিলাম। মনে করি যেহেতু বাক্সের কাঠের পুরুত্ব জানতে চাইছে, আমরা এই জন্য লিখবো যে মনে করি দেখো মনে করি বাক্সটির দেখো কি লিখলাম, মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব, যেহেতু সেন্টিমিটার নিয়ে অঙ্ক, আমরা x সেন্টিমিটার ধরে নিলাম, x সেমি, সংক্ষেপে লিখলাম x সেন্টিমিটার। আর আমরা প্রশ্ন পড়ার সময় তোমরা খেয়াল করে দেখছো বা তোমাদের কাছে বই থাকলে দেখো, বলতেছে বাক্সটির বাইরের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, প্রস্থ হলো 7 সেন্টিমিটার এবং উচ্চতা হইতেছিল 4 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল যেহেতু ভিতরের, তাহলে আমাদের এই যে বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এটা থেকে আমরা ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করব। যদি এটা নির্ণয় করি, তাহলে আমাদের এখন ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এখান থেকে আমাদের পুরুত্ব বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এর নিচে লিখব অতএব ডট ডট দিলাম বাক্সটির, দেখো কি লিখলাম, বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, যেহেতু আমাদের ভিতরের ক্ষেত্রফল দিছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থটাও ভিতরে লাগবে। দেখো কি লিখলাম, বাক্সটির ভিতরের দৈর্ঘ্য আমরা এ ধরলাম, আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল 8 সেন্টিমিটার, এই জন্য এখান থেকে বাদ যাবে 2x, 8 মাইনাস কত 2x এই সেন্টিমিটার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা পুরুত্ব ধরলাম x সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য থেকে কেন ডাবল বাদ গেল? এখন দেখো আমাদের যদি ভিতরের দৈর্ঘ্য বলি, মানে দৈর্ঘ্য যেহেতু আমাদের সামনেও দৈর্ঘ্য আছে, পিছনের দৈর্ঘ্য আছে, তারপর ডাইনে প্রস্থ, মানে সব দিকে 2টা করে মাত্রা আছে, মানে মোট 6টা তল। এজন্য ওই আয়তাকার ক্ষেত্রের অঙ্কে রাস্তা পথের অঙ্কের মতো আমাদের এই রাস্তা বা পথ যা থাকে তার ডাবল যোগ বিয়োগ হয় সেটার মতো। এই জন্য কাঠের পুরুত্ব আমরা যদি উপর একটা x হয়, তাহলে এটার অপর পাশে x আছে, এই জন্য আমাদের 8 মাইনাস 2x হবে। ঠিক একই নিয়মে আমরা 3টে মান বের করব। অতএব এই যে ডট ডট দিলাম, বাক্সটির ভিতরের প্রস্থ, বাক্সটির ভিতরের প্রস্থ হলো b সমান আমাদের আরেকটা মান যেটা দিয়ে আছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা কত হলো 6 মাইনাস 2x সেন্টিমিটার। প্রস্থ আমাদের 2বার করে আছে, মানে ডাবল আছে সবই, 8 6 আর 4 ছিল। তাহলে আমাদের উচ্চতা ছিল 4 সেন্টিমিটার, ওখান থেকে 2x বাদ যাবে। এই যে অতএব দিলাম বাক্সটির ভিতরের উচ্চতা, আমরা এই উচ্চতাকে কি ধরবো c, তাহলে এই উচ্চতাকে c ধরলাম সমান এটা হবে হলো 4 মাইনাসের কত 2x সেন্টিমিটার।
এই যে তিনটে মান আমরা দিলাম, এখন দেখো আমাদের বাক্সের ভিতরের দৈর্ঘ্য পাইছি, ভিতরের প্রস্থ পাইছি, ভিতরের ক্ষেত্র উচ্চতাও পাইছি। আর আমাদের অঙ্কে কিন্তু দেওয়া আছে ভিতরের ক্ষেত্রফল 88 কি বর্গ সেন্টিমিটার। যেহেতু ভিতরের ক্ষেত্রফল দিচ্ছে, আমাদের এই ভিতরের ক্ষেত্রফলের সূত্র লাগবে। একটু আগে কিন্তু আমরা সূত্র ব্যবহার করছি আগের অঙ্কে, তাহলে আমি এভাবে ডট ডট দিলাম। অতএব যে বাক্সটির ভিতরের ক্ষেত্রফল দেখো আমরা লিখলাম বাক্সটির ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আমি সংক্ষেপে শুধু ক্ষেত্রফল লিখলাম। আমরা একটু আগে ব্যবহার করছি ক্ষেত্রফলের সূত্রটা হইতেছিল 2 × AB + BC + CA। তাহলে আমাদের এই যে ক্ষেত্রফলের সূত্র 2 × দেখো AB প্লাস হলো BC আর প্লাস হইতেছিল CA। পাশে যেহেতু ক্ষেত্রফল আর অঙ্কটা সেন্টিমিটার নিয়ে, তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি বর্গ সেন্টিমিটার। আবার যদি আমরা সেন্টিমিটার নাও লিখি সমস্যা নাই, আমরা শুধু ক্ষেত্রফল সমান 2 × AB + BC এটা লিখলে হবে। তাহলে দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র রেখে ফেলছি যে 2 × AB + BC + কত CA। এখন এই ক্ষেত্রফল মান দিয়ে আছে দেখো প্রশ্নে 88। তাহলে আমরা কি করব, এখন এটা থেকে আমরা এই যে 88 দিয়ে আছে, এই ক্ষেত্রফলটা সমান 88 হবে। আর এইখান থেকেই এই x, প্রথমে আমাদের এটার মান বসানোর পরে ABC এর একটা মান পাবো। ওই যে x আছে দেখো প্রত্যেকটা রাশির সাথে x আছে, আমরা x এর মান বের করে ফেলবো। আর x এর মান বের করলে আমরা ABC এর মানও পেয়ে যাব। তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখি বা শর্ত মতে। দেখো আমরা লিখলাম হলো প্রশ্ন মতে সূত্র যেটা আছে আমাদের 2 × AB + BC আর প্লাস কত CA সমান, অঙ্কে বলে দিচ্ছে ক্ষেত্রফল হলো 88 বর্গ সেন্টিমিটার। এই আমরা লিখলাম 2 × AB + BC + CA সমান কত 88। তার মানে আমাদের এখানে সবটার মান বসাই দেওয়া হয়েছে। এখন দেখো আমাদের যে ব্র্যাকেটে ABC আছে, এই প্রত্যেকটা ABC এর মান আমাদের উপর আছে, সেই মানগুলো আমরা এখন বসাবো। এখন এই ব্র্যাকেটের আগে আমাদের 2 আছে, এই 2 সহ যদি আমরা মান বসাইতে যাই তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আর এই 2টা যেহেতু ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে, ও ডান পাশে 88 এর সাথে ভাগ হবে। এই জন্য আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব না, এই 2 নিয়ে আমরা একবারে ভাগ করে দিব আর ABC এর মানটা আমরা বাম পাশে বসাই দিব। তাহলে আমরা এই মানটা বসালে একটু জায়গা বেশি লাগবে, আমি একটু বামের দিকে চাপিয়ে নিয়ে আসলাম। তাহলে দেখো আমি এখানে লিখছি বা, একটু এদিকে এসে প্রথমে আমাদের a আছে, দেখো এর মান হলো আমাদের উপরে 8 মাইনাস কিন্তু 2x, এর সাথে b আছে হলো আমাদের 6 - 2x, এরপর আছে প্লাস, এরপর আছে b হইতেছে আমাদের 6 - 2x, এর সাথে আছে c হচ্ছে দেখো 4 - 2x প্লাস আমাদের ab bc, এরপরে ca আছে, c এর মান হইতেছে আমাদের 4 - 2x, 4 - 2x, এর সাথে ইনটু হবে হলো a হলো আমাদের 8 মাইনাস হলো 2x। এই যে এখানে সমান দিলাম, সমান দেওয়ার পরে দেখো ডান পাশে যে 88 আছে, এই 88 এর সাথে 2 দেয়া কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমি 88 কে 2 দিয়ে ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম। দেখো তো তোমরা এটা বোঝা যায় কিনা। দেখো আমরা যে কাজটা করছি, বাম পাশে দেখো 2 × AB BC CA ছিল, আমরা AB এর মান বসাইছি, BC এর মান বসাইছি, CA এর মান বসাইছি। এরপর আমাদের এই 2টা গুণ অবস্থায় ছিল, যা ডান পাশে 88 এর সাথে ভাগ করে দিছি। এখন আমাদের প্রত্যেকটা অংশে দেখো এই 2টা ব্র্যাকেট আমাদের একসাথে গুণ হবে, এই 2টা ব্র্যাকেট একসাথে গুণ হবে, আর এই 2টা ব্র্যাকেট একসাথে গুণ হবে। এই 3টা আমরা আলাদা আলাদা করে গুণ করে ফেলবো, গুণ করলে আমাদের ব্র্যাকেট উঠে যাবে। তাহলে এই যে দাগ দিচ্ছি, তোমাদের দাগ দিতে হবে না, এটা বোঝানোর জন্য দিছি। এটা আমি দাগগুলো মুছে দিলাম। এখন আমরা গুণ শুরু করি। এখানে দেখো আমাদের প্রথমে আছে 8, এই 8 দিয়ে আমরা প্রথমে 6 - 2x, এই দুটো পদকে গুণ করব। দেখো আমরা প্রথমে 8 দিয়ে যদি 6 কে গুণ করি, দেখো কত হয়, 6 * 48, এরপরে মাইনাস এই 8 এবং 2 যদি গুণ করি, 8 × 2 কত হয়, দেখো 16x, আমি বাংলা ভাষায় ব্যবহার করতেছি। এরপরে দেখো আমাদের এই 2x দিয়ে দুটাকে গুণ করব। তাহলে আমাদের এখানে আছে মাইনাস 2x দিয়ে 6 রে গুণ করলে দেখো 6 × 2 কত 12x, মাইনাসে মাইনাসে প্লাস 2x গুণ 2x, তাহলে কত হলো 4x² প্লাস আমাদের এখানে আছে 6 দিয়ে এবার গুণ, দেখো 4 × 6 কত হয় 24,
মাইনাস 6 দুগুণে দেখো 12x মাইনাস 2 দিয়ে 4 কে গুণ করে 4 দুগুণে 8x প্লাস দেখো কত 4x স্কয়ার। এরপর দেখো 4 দিয়ে আমরা এই দুটাকে গুণ করব, 4 দিয়ে যদি 8 কে গুণ করি দেখো 4 8 32 মাইনাস 4 দিয়ে 2 রে গুণ করলে দেখো 4 দুগুণে 8x আর মাইনাস 2x দিয়ে 8 রে গুণ করলে 8 দুগুণে দেখো কত 16x মাইনাসে মাইনাসে প্লাস 2x 4x স্কয়ার। দেখো আমাদের এই যে 4x স্কয়ার হলো ডান পাশের সমান 88 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 44 হয়। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণ করাটা তোমরা বুঝছো কিনা? দেখো তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা দুইটা দুইটা করে রাশি ছিল, গুণ করে করে আমরা কি করলাম ব্র্যাকেট তুলে ফেলছি। এখন দেখো আমাদের এই যে সংখ্যাগুলো নিচে হয়েছে এগুলো আমরা সব যোগ করে ফেলবো। এখন দেখো যেহেতু আমরা এখানে অক্ষর আছে পাওয়ার আছে, আমরা যাদের সাথে পাওয়ার আছে তাদের গুণ আগে করবো। 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার, তাহলে দেখো আমাদের কত হয়, এখানে 3 4 12x স্কয়ার। এরপর দেখো আমরা x এর যোগ করব, কিন্তু প্রত্যেকটা x এর রাশি দেখো মাইনাসের, তাহলে আমরা এইভাবে দেখো যোগ শুরু করি। প্রথমে আছে আমাদের 16x আর আছে হলো 12x, 16 আর 12 হলো 28, 28 এর সাথে যোগ হবে 12, 40 আর 8 48, 48 এর সাথে আর হবে 8 56 আর হলো 16 72। তাহলে দেখো আমাদের মাইনাসের হলো কত 72x। এরপর আমি প্লাস দিলাম, সংখ্যা যোগ করব। এখন দেখো শুরুতে আছে আমাদের 48, এখানে আছে হলো 24, 48 যোগ 24 72, 72 এর সাথে যে এখানে আছে দেখো 32, এটা যোগ করলে হবে 104। তাহলে 48 যোগ 24 যোগ 32 সমান হবে হলো আমাদের 104। আর ডান পাশে দেখো আমাদের কত ছিল 44 মানে 44, ওটা ডান পাশে প্লাস ছিল, বাম পাশে নিয়ে আসবো আমরা, এটা বাম পাশে এসে হবে হলো মাইনাস, ডান পাশে হবে 0। এখন দেখো আমাদের অঙ্কটা ছোট হয়ে গেছে, 12x স্কয়ার মাইনাসের 72x প্লাসের 104 মাইনাস 40। ওই 104 থেকে আমরা বারে 44টা কি করব মাইনাস করে দিব। এখন এই বাকি অংশটা আমি একটু বামের দিকে নিয়ে আসি। এবার দেখো যদি বামের দিকে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, প্রথমে আমাদের আছে হলো 12x স্কয়ার, আগে 12x স্কয়ার লিখলাম, মাইনাসের আছে 72x প্লাস 104 মাইনাস 44, তাহলে 104 থেকে 44 মাইনাস করে হবে হলো আমাদের 60 সমান ডাইনে 0। এখন দেখো আমাদের অঙ্কটা আস্তে আস্তে আরো ছোট হয়ে গেছে। এখন যেটা আছে আমাদের এখানে 12x স্কয়ার মাইনাস 32 প্লাস 60। এখন এই যে একটা রাশিতে তিনটা পদ আছে, এটা দেখে আমাদের মিডল টার্মের মতো মনে হইতেছে যে এটাকে এখন মিডল টার্ম করে x এর মান বের করতে হবে। এই মিডল টার্ম করার আগে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, আমাদের প্রথমে দেখো x স্কয়ারের সাথে কি আছে 12, এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা দিয়ে দেখবা এই পরবর্তী সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা, যদি ভাগ করা যায় তাহলে আমরা এটা কমন নিয়ে অঙ্ক ছোট করে ফেলবো। এখন দেখো তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, দেখো আবার অনেকে আছে ক্যালকুলেটর মুখে মুখে করতে পারে, যেমন 12 দিয়ে দেখো 72কে যদি আমরা ভাগ করি 6 12 72, তাহলে 72কে ভাগ করা যাবে। আবার 12 দিয়ে 60 কে ভাগ করলে হবে 5 12 60, আমরা ভাগ করা যায়। এই জন্য আমরা 12 কমন নিয়ে অঙ্ক আরো ছোট করে ফেলবো। তাহলে এখন দেখো আমি প্রথমে কি করলাম 12 কমন নিলাম, এই 12 কমন নেওয়ার পর আমাদের এইখানে থাকলো x স্কয়ার মাইনাস 12 দিয়ে যেহেতু 72 ভাগ করলে আমরা বলছি 6 হয় প্লাস, আর 12 দিয়ে 60 কে ভাগ করলে কত হয় 5 ইকুয়াল টু 0। এখন বাম পাশে আমরা যা কিছুই কমন নিই, ডান পাশে যদি 0 থাকে তাহলে ওই সংখ্যা বা রাশিটা শূন্যের সাথে গুণ বা ভাগ হয়ে শূন্য হয়ে যায়। এর আমরা অঙ্ক থেকে ওটা দেখাবো না, 12 বাদ দিয়ে দিব। আর 12 দেওয়ার পরে থাকে এটা, এখন যেহেতু 12 বাদ চলে যাবে তাহলে ব্র্যাকেটও লাগবে না, তাহলে আমাদের থাকলো x স্কয়ার মাইনাসের 6x প্লাসের হলো 5 ইকুয়াল কত 0। এখন দেখো আমাদের এই যে লাস্টে 5 আছে, এই 5 কে ভাঙা দুইটা সংখ্যা বানাইতে হবে, যাদেরকে যোগ বিয়োগ করলে হলো 6 হবে। আর 5 হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ভাঙলে 1 এবং ওই সংখ্যা হবে, অন্য কোনো সংখ্যা হবে না, সম্ভাবনাও নাই। যেহেতু মৌলিক সংখ্যা তাহলে আমরা 5 আর 1 ভাঙাই ফেলি। আর তোমরা এটা খেয়াল রাখবা যে কোনো উৎপাদক করার সময় বা এই মিডল টার্ম করার সময় যদি আমাদের কোনো মৌলিক সংখ্যা থাকে, মৌলিক সংখ্যাকে কিন্তু 1 এবং ওই সংখ্যা হবে, অন্য কোনো সংখ্যা হবে না। তাহলে আমরা মিডল টার্ম করে ফেলি, x স্কয়ার মাইনাসের 5x মাইনাসের x প্লাসের হলো 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা 5 এবং 1 কোষ বানাইছি, তাহলে দেখো আমাদের এই 5 এর সাথে মাইনাস, এই x এর সাথে 1 তো লিখতে হয় না মাইনাস, তাহলে মাইনাস 5 আর 1 6টা, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 5 অক্ষে 5। এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেব। দেখো আমাদের প্রথম জোড়ায় কমন যাবে হলো x, তাহলে আমরা x কমন নিলে x স্কয়ার মানে দুইটা x, একটা x কমন নিলে আর একটা x থাকে মাইনাস, এখানে 5x, এখান থেকে x কমন নিলে শুধু 5 থাকে।
ব্র্যাকেট দিলাম, এরপরে যে দেখো আছে -x + 5, এর ভিতরে কিন্তু কিছু কমন নাই, কিছু না কমন গেলে আমাদের 1 কমন যাবে এবং দেখতে হবে যে এই প্রথম রাশির সাথে কোন চিহ্ন আছে। এখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের মাইনাস, প্লাস থাকলে প্লাস, 1 কমন নিব। 1 কমন নিলে আমাদের x থাকবে আর এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, -5 = 0। এখন অনেক সময় তোমাদের এখানে এসে গরমিল হতে পারে যে বুঝতে পারতেছ না, তখন তোমরা দেখবা যে ফার্স্ট ব্র্যাকেটে মানে প্রথমে ব্র্যাকেটে কি আছে এটা অবশ্যই এখানে সেটাই হইতে হবে। ভুল হোক আর ঠিক হোক, বুঝো আর না বুঝো, তুমি প্রথম ব্র্যাকেটে যেটা আছে সেটা এখানে বানাইতেই হবে। এজন্য এটা হলো। এরপর আমাদের দেখো পরের লাইনে বা দিলাম, প্রথমে x - 5 যেহেতু মিলে গেছে এটা আমরা আগে কমন নিই, আর এটা কমন নেওয়ার পরে আমাদের এখানে বাকি থাকে x আর এখানে বাকি থাকে -1 = 0। আমরা এখন এইখান থেকে x এর মান বের করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পর্যন্ত আগে দেখো, একবার রিভিশন দাও, আমি তারপরে ডান পাশের অংশটা মুছে তারপরে বাকি কাজগুলো করব। তাহলে তোমরা কি করো, এটা একবার রিভিশন দিয়ে ফেলো বা দেখে ফেলো পুরোটা। তাহলে আমরা কি করব, এখন এক বা একাধিক রাশির গুণফল সমান যদি শূন্য হয়, তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কিন্তু শূন্য হয়। এর আমরা যদি হয় অথবা লিখে এই মানগুলো বের করি, তাহলে আমরা এখন মান বের করে ফেলি। আমরা প্রথমে বার করব হলো হয় লিখে, যেটা প্রথমে আছে সেটাই বের করি। আমাদের প্রথমে আছে x - 5, হয় লিখলাম, এই যে x - 5 সমান দিলাম 0, অতএব x সমান -5, ডাইনে যা কি হবে প্লাসের 5 হবে। এলে আমাদের একটা মান বের হয়ে গেছে। এরপরে অথবা লিখে আমরা আরো একটা মান বের করব। তাহলে এই যে অথবা লিখলাম, আমাদের আরো একটা রাশি আছে x - 1 সমান 0, এই অতএব x সমান কত হবে -1 যা ডাইনে +1। এখন দেখো আমাদের দুইটাই কিন্তু ধনাত্মক মান বেরিয়েছে, প্লাসের মান বেরিয়েছে, তাই না? আর দুটো সবই যদি প্লাসের মান হয় তাহলে ওই মানগুলা কিন্তু গ্রহণযোগ্য। আমাদের সেই হিসেবে x এর মান কত হয়েছে 5, আরেকটা হচ্ছে x এর মান 1, সেই হিসেবে কিন্তু দুটোই আমাদের গ্রহণযোগ্য হওয়ার কথা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই যে আমাদের x কাকে ধরছিলাম, আমরা x ধরছিলাম ওর কাঠের পুরুত্ব, যে আমাদের পুরো বাক্স যেহেতু 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, সেখানে কাঠের পুরুত্ব বা ঢাকনাগুলো চিকন হয়, সেটা এখন এইখানে বলতেছে x সমান 5, অর্থাৎ এই প্রথমটা বোঝাইতেছে কাঠের পুরুত্ব হলো 5 সেন্টিমিটার। দেখো উচ্চতা হলো 4 সেন্টিমিটার আর কাঠের চিকন কাঠ হইতে 5 সেন্টিমিটার, এটা কখনো গ্রহণযোগ্য নয়। এখানে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব গ্রহণযোগ্য নয় অথবা অগ্রহণযোগ্য। এই যে গ্রহণযোগ্য নয়, আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখান থেকে আমাদের এর সাথে যাতে না মিলে যায় অঙ্ক, যেহেতু উপরে মানটা গ্রহণযোগ্য হলো না, তাহলে আমাদের x সমান 1 সেন্টিমিটার হয়েছে, অর্থাৎ এটা আমাদের সঠিক। বাক্সটি কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার, ওই লেখাটা আমরা এখানে নিচে লিখে দিব, যাতে বাক্সটি কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার, এটাই উত্তর। আমরা এখানে ছোট করে লিখে দিই, অতএব বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে আমাদের এই অঙ্কটাও সমাধান করা হয়ে গেল যে x এর মান বেরিয়েছে 1 সেন্টিমিটার, অর্থাৎ জানতে চাইছিল যে বাক্সটির কাঠের পুরুত্ব কত সেন্টিমিটার। তাহলে আমরা পাইলাম কি, বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ফুল অঙ্কটা একবার রিভিশন দিয়ে দাও, যে ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত। দেখো ফুল অঙ্কটা আমাদের সামনে আছে, 11 ডাইনে করছি বাকি অংশ আর প্রথম অংশ, আর বাম পাশে দ্বিতীয় অংশ। ফুল অঙ্কটা আমাদের একদম বোর্ডে রয়ে গেছে, এখন তোমরা একবারে দেখে নাও। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্ক নিয়ে আর কারো কোনো কোশ্চেন বা সমস্যা আছে কিনা? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখি যে আসলে তোমরা কে কে লাইভে আছো। লাইভে আছে হলো সুবর্ণা, জিয়াউর রহমান নয়ন, আমার বন্ধু, পূর্বীয় স্কুলের টিচার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অঙ্কটার কিন্তু সমাধান হয়ে গেল। আমরা এরপরে দেখো 13 নম্বর অঙ্কটার কথা বলছিলাম, 13 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট।
এখন 13 নম্বর অঙ্কটা আমরা এই প্রথম যে দুইটা অঙ্ক করলাম 9 এবং 11, আমাদের এই দুইটা অঙ্ক ছিল আয়তাকার ঘনবস্তু নিয়ে। দুটো অঙ্ক কি ছিল? আয়তাকার ঘনবস্তু। এরপরে যে 13 নম্বর অঙ্কটা আসছে এটা আমাদের ঘনক। এই ঘনক এবং ঘনবস্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা হইতেছিল যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অসমান থাকে আর ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান থাকে। অর্থাৎ ঘনবস্তুকে যেন আমরা বলি আয়তাকার ঘনবস্তু। এই যে অঙ্কগুলো করলাম এটা হলো আয়তক্ষেত্রের মতো দেখতে, আয়তক্ষেত্র থেকে হয়। আর আমাদের ঘনকটা হইতেছিল চারদিকে সমান, যেমন আমরা কিউব খেলি, কিউব মিলাই, কিউবটাই ঘনক, এটার দৈর্ঘ্য প্রস্থতা সব সমান থাকে। এই জন্য আমাদের এটা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আমরা এখন মুছে ফেলবো। এটা মুছার পরে তোমরা এই করো, বই লক্ষ্য করো, বইতে আগে 13 নম্বর অঙ্কটা পড়ে ফেলো। আমি এটাকে মুছে ফেললাম। তোমরা 13 নম্বর অঙ্কটা পড়া দেখো। 13 নম্বর আমাদের উদ্দীপকে কি তথ্য দিছে আর আমাদের কাছে কি জানবার চাইছে। তাহলে দেখো আমাদের 13 নম্বর অঙ্কটা আমি পড়ি, তোমরা একটু লক্ষ্য করো। আমাদের 13 নম্বর অঙ্কে বলছে যে একটা ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 2400। মানে এটা ঘনক, মানে চারদিক সমান হবে যাদের। একটা ঘনক আকৃতির একটা বস্তু আছে, সেই বস্তুটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই পৃষ্ঠতল মানে হচ্ছে সমগ্র পৃষ্ঠ। একটা ঘনকের 6টা পৃষ্ঠ থাকে মোট, সেই 6টা পৃষ্ঠর মোট ক্ষেত্রফল হলো 2400 বর্গ সেন্টিমিটার। জানবার চাইছে কর্ণের দৈর্ঘ্য কত, আবার কখনো আয়তনও জানতে চাইতে পারে, ক্ষেত্রফলও জানতে চাইতে পারে। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা যদি করি, দেখো এটা আমরা এই অঙ্কটা করার জন্য মানে প্রথমে এমনি মূলত চিত্রটা একটু তোমাদের দেখাই। ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্যটা আমাদের ওইটা ছিল হলো আয়তক্ষেত্রের মতো 4টে বাহু অসমান ছিল, মানে ছোট বড় ছিল। আর এইখানে দেখো আমি একটা বর্গ আঁকছি, একটা বর্গ আঁকছি, এই বর্গটি কি হবে হলো ঘনক। তাহলে এখানে দেখো বর্গক্ষেত্রে আমরা একটা বর্গ দেখতে পাইতেছি, আর এখানে মানে যখন ঘনক আঁকবো তখন এরকম 6টা বর্গক্ষেত্র থাকবে, মানে মোট 6টা পৃষ্ঠ বা তল হবে। তাহলে সেই হিসেবে দেখো যে আমরা যদি এটা করে ফেলি, এটা আঁকলাম, দেখো আমাদের চারদিক কিন্তু সমান করে আঁকছি আমরা চিত্রটা মোটামুটি। এই যে আমরা যে চিত্র আঁকলাম এটাই হইতেছিল আমাদের ঘনক, একটা কি 4 কোণা বাক্সের মতো সব দিকে সমান। তাহলে দেখো এটা কিন্তু আমাদের মোট 6টা পৃষ্ঠ রয়েছে, যেমন সামনে রয়েছে ঠিক ওই সোজা পিছনে আছে, এর মধ্যে উপরে আছে ঠিক এই সোজা দেখো নিচে আছে, এই পাশে ডাইনে একটা অংশ আছে, ঠিক এই পাশে বামেও একটা অংশ আছে। দেখো মোট কয়টা অংশ আছে আমাদের এখানে? মোট কিন্তু 6টা অংশ আছে। অর্থাৎ এই জন্য আমরা ঘনকের মোট বর্গক্ষেত্র হলো মোট একটা পৃষ্ঠ, আর ঘনকের হলো মোট 6টা পৃষ্ঠ, আর এই বর্গের সাথে ঘনকের মিল আছে। এখন যেহেতু আমাদের বলতেছে একটা ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো কত? 2400 বর্গ সেন্টিমিটার যদি হয়। এখন তাহলে আমাদের যেহেতু ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফলটা লাগবে। এইটা ব্যবহার করে জানতে চাইছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য যদি আমাদের কাছে জানতে চায়, দেখো আমরা এটাকে যদি বলি যে এই ঘনকের বাহুরে যদি আমরা এ ধরি, মনে করো ঘনকের বাহুকে যদি এ ধরি, বাহু বা ধার, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে হলো 6a² একটা। আমাদের কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, কর্ণের দৈর্ঘ্যটা হবে হলো √3a দুইটা, এবং আয়তন যদি বলে, আর আয়তন হবে হলো a³ অর্থাৎ আমাদের এখন যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিচ্ছে, এটা ক্ষেত্রফলের সূত্র হলো 6a²। ওইটা ব্যবহার করে আমরা প্রথমে এর মান বের করব। সেই এর মান থেকে আমাদের যদি বলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটা নির্ণয় করব, আয়তন বললে a³ এটা নির্ণয় করব। তাহলে এই দুটো মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে ঘনকের কাজটা করতে হবে। তাহলে এখন ঘনকের আমরা এরকম লিখতে পারি যে মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য অথবা ঘনকের ধার, আমরা দুটোর যে কোনো একটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি, লিখি মনে করি ঘনকের, দেখো লিখলাম মনে করি ঘনকের ধার অথবা বাহুর দৈর্ঘ্য। ঘনকের ধার a, যেহেতু অঙ্কের সেন্টিমিটার নেয় আমরা পাশে লিখলাম a সেন্টিমিটার। অতএব এখন আমাদের এটা বলছে যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এরকম লিখতে পারি, অতএব এই যে ঘনকের দেখো কি লিখছি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যেহেতু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অঙ্কে দিয়েছে মান, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা জানতেই হবে। যাদের সূত্র মুখস্থ নাই এখনই মুখস্থ করে ফেলবা, 6a²। দেখো বর্গের সাথে মিল আছে, বর্গের বাহুকে যখন আমরা এ ধরি, বর্গের বাহুকে এ ধরলে তার ক্ষেত্রফল বের হলো a²।
মানে বর্গের দৈর্ঘ্য এখানে বললাম চিত্র আঁকার সময় একটা পৃষ্ঠ, আর ঠিক ওরকম ঘনকে আছে 6টা পৃষ্ঠ, এদিকে ঘনকে এ ধরলে ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। তাহলে আমরা পাশে বর্গ সেন্টিমিটারটা লিখে দিই, এই যে বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এটার মানে দেওয়া ছিল 2400, তাহলে আমরা প্রশ্ন মতে কাজ করে ফেলবো। প্রশ্ন মতে হইতেছে হলো, দেখো আমাদের প্রশ্ন মতে বলতেছে 6a স্কয়ার সমান হলো কত, 2400। দেখো ক্ষেত্রফল বইতে বলতেছে কত, 2400। তাহলে আমরা এখান থেকে এর মান বের করব। প্রথমে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে দেখো আমাদের এখানে ছিল a স্কয়ার সমান, a স্কয়ারের সাথে 6 গুণ অবস্থা আছে, আমরা এটা ডান পাশে নিয়ে কি করব, ভাগ করব। তাহলে দেখো আমরা ডান পাশে নিয়ে যদি ভাগ করি, দাগ দেব আগে, উপরে লিখবো হলো 2400, ডান পাশে যে মানটা আছে বাম পাশ থেকে 6 আছে গুণ অবস্থায়, সে এসে ডান পাশে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের দেখো এখন কি হয়, অতএব না বা 2400 6 দিয়ে ভাগ করলে হবে আমাদের হলো 400। এখান থেকে যদি আমাদের এর মান বের করি, দেখো আমাদের এর সাথে কিন্তু স্কয়ার আছে, এই স্কয়ারটা ডান পাশে গেলে আমাদের কি হবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা বাম পাশে লিখলাম a সমান দিলাম, এই স্কয়ার এই পাশে যা কি হয়ে গেল, রুট ওভার হয়ে গেল, সংখ্যাটা রুটের ভিতরে লিখলাম 400। এই অতএব দিলাম a সমান, এই 400কে যদি আমরা ক্যালকুলেটরে রুট করি তাহলে হবে হলো 20। দেখো এটাকে আমরা যদি কি করি, 400কে যদি আমরা রুট করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে আমাদের এর মান বের হবে হলো কত, 20। তাহলে আমরা কিন্তু অর্ধেক কাজ করে ফেলেছি, এর মান পাইছি। এখন এর মান যখন আমাদের বের করা হয়ে গেছে, আমি ওই যে বাম পাশে দেখো লিখছিলাম, যদি আমাদের বলে কর্ণের দৈর্ঘ্য, ওই যে মাঝের সূত্রটা √3, ওইখানে এর মান বসাইলে আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো। আমাদের যদি বলে আয়তন নির্ণয় করো, দেখো ওই যে লাস্টে দিয়ে আছে গোলের ভিতরে a কিউব, তাহলে এখান থেকেও আমরা মানটা আয়তন বের করে ফেলতে পারবো। মানে যেহেতু ঘনকের এর মান আমরা পাইছি, এখন সে কর্ণের দৈর্ঘ্যই বলুক আর আয়তন বলুক, আমরা দুটোই নির্ণয় করতে বলতে পারবো। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে জানতে চাইছে কি, যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখে মানটা বসাই দিব। আমি মানটা বাম পাশে নিয়ে আসি, এটুকু মুছে ফেলি, চিত্র আর দরকার পড়তেছে না। তাহলে দেখো আমরা এখান থেকে বাম পাশে নিয়ে আসলাম কাজটা, অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আমরা ঘনক না লিখলে হয়তো, অতএব ঘনকের, দেখো কি লিখলাম, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্যর সূত্র হইতেছিল আমাদের √3 পাশে কি a। এখন দেখো আমরা √3ও লিখতে পারি, আবার আমরা a√3ও লিখতে পারি, এভাবে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা লিখতে পারি। তবে যেহেতু বইতে আমাদের সবসময় কিভাবে লেখা থাকে, √3a লেখা থাকে, তবে √3 না লেখা a√3 লেখাটা বেশি সুবিধা। কারণ হইতেছে দেখো, আমরা এই রুটের পাশে যখন এর মান এখন এই যে 20 বসাবো, তখন আমাদের অবশ্যই গুণ চিহ্ন দিতে হবে। আর কিন্তু যদি আমরা সূত্রটা এইভাবে লিখতাম, তাহলে আমাদের এখানে এর জায়গায় 20√3 লিখতে হয়ে যেত, গুণ চিহ্ন দিতে হইতো না। এর একটা সুবিধা। আরো একটা সুবিধা হইতেছে যে আমাদের এইভাবে যদি আমরা a√3 লিখি সূত্রে, তাহলে এই রুট কিন্তু এর উপরে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমরা √3 যদি লিখি, তাহলে দেখো এই রুটটা ভুলে কিন্তু আমাদের তাড়াহুড়ি করে লিখতে যায়, এর উপরে যাইতে পারে। আর ভুলে যদি এর উপরে বসাই রুটটা চলে যায়, আর ওইভাবে যদি আমরা গুণ হিসাব করি, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কাটা যাবে। সেই হিসেবে আমাদের বইতে √3 লেখার পরেও আমাদের a√3 লেখাটাই বেশি সুবিধাজনক। তারপর আমরা বইতে যেভাবে আছে সেইভাবে লিখলাম √3a। আমি এখানে সমান দিলাম, সমান দিয়ে প্রথমে লিখলাম √3, এখন অবশ্যই গুণ দিতে হবে, এই যে 20, যেহেতু আমাদের সেন্টিমিটারের অঙ্ক, আমরা এখানে সেন্টিমিটার লিখে রাখলাম, সেন্টিমিটার। এরপরে তুমি যদি ক্যালকুলেটরে √3 গুণ 20, অর্থাৎ 20 এবং √3 গুণ করো, তাহলে তোমার বেরো হলো 34.64। গুণ করে দেখো 34.64 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের উত্তর। জানতে চাইছিল যে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা যেহেতু এর মান নির্ণয় করতে পারছি, আমরা সেখান থেকে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটাও নির্ণয় করে ফেলতে পারলাম। যদিও ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, তারপর আমরা আয়তনটা নির্ণয় করে রাখবো, যেহেতু আমরা শিখতেছি, এটা আমরা শিখে রাখি যে আয়তন বলে আমরা যতটুকু কাজ করতাম, এর নিচে আমরা বা এটা না জেনে শুধু এরকমই লিখতাম, যত ঘনকের আয়তন। দেখো ঘনকের আয়তনের আমাদের সূত্রটা হইতেছিল a কিউব, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। মানে এমনি যে কোনো আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটা মাত্রা। আমাদের এখানে দৈর্ঘ্য a, প্রস্থ a, উচ্চতাও a, অর্থাৎ a গুণ a গুণ a,
একে 3 বার গুণ করলে আমাদের a কিউব হয়, এই জন্য আমরা a কিউব লিখলাম, এই যে সমান দিলাম a কিউব মানে হচ্ছে আমাদের কত আছে দেখো 20, এর সাথে আমরা কি দিয়ে দিব কিউব, যেহেতু আয়তন পাশে এখন লিখবো ঘন সেন্টিমিটার। দেখো এখন 20 কে কিউব করা একেবারেই সহজ, আমরা প্রথমে 2 রে কিউব করলাম, দেখো 2 রে যদি আমরা কিউব করি তাহলে কত হয় 8, আর 0 রে কিউব করলে কত হয় 3টা, তাহলে কত হলো 8000 ঘন সেন্টিমিটার। দেখো আর তোমরা যদি মুখে মুখে না পারো এইভাবে গুণ করবা, এই যে 20 গুণ 20 গুণ 20, দেখো কিউব মানে তো 3 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, একটা শূন্য দুইটা, মোট 3টা শূন্য, দেখো 3 শূন্য। এভাবে আমরা নির্ণয় করে ফেলতে পারি বা ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে দেখো আমাদের ঘনকের অঙ্কটাও কিন্তু সমাধান করা হলো। ঘনকের জানতে চাইছিল যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √3a, আমরা এখানে মান বসে এভাবে হিসাব করে ফেলবো ক্যালকুলেটর দিয়ে। এরপরে ঘনকের আয়তন জানতে চাই না যদিও, তারপর আমি বের করে দিলাম যে ঘনকের আয়তন যদি জানতে চাই এইভাবে আমরা কাজটা করব। তাহলে দেখো আমাদের 9, 11 এবং 13 তিনটা অঙ্কের সমাধান হয়েছে। এখন আমাদের বাকি আছে হইতেছিল 17 নম্বর অঙ্কটা। এখন এই 17 নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে অনুশীলনীর যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মোট 4টা অঙ্ক কিন্তু হয়ে যায়। তাহলে আমরা একটু তাড়াতাড়ি করে এই 17 নম্বর অঙ্কটাও আজকে সমাধান করে ফেলবো, মানে অনুশীলনীর মূল 4টা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে যাবে আজ। আগামী দিন আমরা এখানে উদাহরণে আরো 2-3টা অঙ্ক আছে মোটামুটি ইম্পর্টেন্ট, ওইগুলা সলভ করলে শেষ হয়ে যাবে। আর দেখে নিই আমরা একটু উদাহরণে যে আমাদের আর কয়টা অঙ্ক করতে হয়। যদি উদাহরণে আমাদের খুব বেশি না করতে হয় তাহলে দরকার 17 নম্বরটা আমরা রাখবো, কালকে দরকার 17-এর সাথে আর বাকি 2টা অঙ্ক করবো আমরা। প্রিয় শিক্ষার্থীরা আমি বইটা একটু দেখি, তোমরা বইটা বের করো আমার সাথে। হ্যাঁ, তোমাদের একটা কাজ দিয়ে দিই, তোমরা এই কাজটা বাসায় করে ফেলবা। দেখো তোমাদের বইয়ের 321 পৃষ্ঠায় উদাহরণ 31 আছে ঢাকনা সহ একটা বাক্সের। আমরা যে 11 নম্বর অঙ্কটা করলাম ওখানে যে বাক্সের অঙ্কটা, ওই অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, শুধু মান ভিন্ন। তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় করে ফেলবা। তারপরে 322 পৃষ্ঠায় যায় সেটা আমরা দেখলাম 32 এবং 33 দুইটা উদাহরণ আছে, এই 2টা অঙ্ক আমাদের করতে হবে উদাহরণ। তাহলে এই 2টা উদাহরণ যদি আমরা করি, আর হলো আমাদের ধরো 17 নম্বর 3টা অঙ্ক, তাহলে আমরা কি করি সৃজনশীল তো করবো না এখন, তাহলে আমাদের আজকে পর্যন্ত রাখবো। আগামী দিনে 17-এর সাথে আমরা উদাহরণের বাকি অঙ্ক 2টা করব, যাতে আগামী দিনে আমরা এই 16.4-এর শেষ করে ফেলতে পারি। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 17 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আমরা রেখে দিলাম। এটা হইতেছিল আমাদের পাইপের অঙ্ক, অর্থাৎ সিলিন্ডার বা বেলুন যাই বলি। এই অঙ্কটা হইতেছে এই অধ্যায়ের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হলো 17। তাহলে আমাদের এই 17 নম্বরটা বাকি থাকলেও এটা আমরা রাখবো। আর আগামী দিন আমরা এই 17-র সাথে সাথে উদাহরণ থেকে আরো 2টা অঙ্ক করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এখানেই রাখবো, আজকের মতো এখানেই থাকুক। আমরা এখানে যেভাবে লেখা রয়েছে উপরে লেখাগুলো থাকবো, মুছবো না। আগামী দিন আমরা 17-র সাথে সাথে 2টা উদাহরণ করে আমরা 16.4-এর অঙ্ক শেষ করব। এরপরে তোমাদের যদি অন্য কোনো অধ্যায়ের যেসব অঙ্ক তোমাদের কাছে কঠিন মনে হয় বা সমস্যা হইতেছে, এরকম অধ্যায় তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি সেই অধ্যায় বা সেই অঙ্কগুলো তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন যেহেতু রাত 10টা আমরা অঙ্ক করি, সেই হিসাবে আমরা প্রতিদিনই তোমরা কিন্তু তোমাদের সমস্যাগুলো জানাইতে পারো যে কোন চ্যাপ্টারে কোন অঙ্কটার সমস্যা হইলো, এবং আমি সেগুলো এখানে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।